এক কথায় জনগণের অর্থের অপচয় করতে চাইছি না। আমি বলছি না যে চাঁদাবাজি নেই, আমি বলছি চাঁদাবাজি একটা ফৌজদারি অপরাধ। ওই প্রকল্পগুলি বাস্তবায়ন করবার জন্য তার ব্যয় অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আমি বলতে চেয়েছি যে সেটারও একটা জবাবদিহিতা থাকা উচিত, শৃঙ্খলা থাকা উচিত যদি আপনি চাঁদা নেন। 180 দিনের একটা পরিকল্পনার কথা আছে আপনাদের। এই 180 দিনের পরিকল্পনায় আপনার মন্ত্রণালয়ে আসলে কি কি পরিকল্পনা আছে সামনে? একেবারে নতুন অবস্থা, মাত্র এই সরকার 1 মাস পূর্ণ করেছে, এর মধ্যে ঈদ যাত্রার মতো একটা বিশাল বড় কর্মযজ্ঞ আপনাকে পালন করতে হচ্ছে। কিভাবে সামনে পরিকল্পনাগুলো? না, আপনি 180 দিনের কথা বললে এই অল্প সময় আমি বলে শেষ করতে পারবো না, অনেক কাজ আছে। আমরা নির্বাচনী ইশতেহারে যে অঙ্গীকারটা করেছি জনগণের কাছে, সেই ইশতেহারের ভিত্তিতে যে কাজগুলি 6 মাসের মধ্যে করা সম্ভব, ইতিমধ্যে তো অনেক কিছু দেখেছেন। ফ্যামিলি কার্ড স্টার্ট হয়েছে, কৃষক কার্ড আগামী মাসে স্টার্ট হতে যাচ্ছে, ইমাম মুয়াজ্জিম তারপর খতিবদের দেওয়া হয়েছে, আপনার সম্মানী ভাতা দেওয়া হচ্ছে, উৎসব ভাতা দেওয়া হচ্ছে। আপনি ইতিমধ্যে এটাও দেখেছেন যে খাল খনন কর্মসূচি যেগুলি আছে সেগুলি আমরা শুরু করে দিয়েছি। এরকম বেশ কিছু আছে। আমার মন্ত্রণালয়তেও বেশ কিছু কাজ ইতিমধ্যে অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত করেছি। যোগাযোগ মন্ত্রণালয়ের কাজগুলি একবার একদিন দুদিনে দৃশ্যমান করা যাচ্ছে না, 1 মাসে 6 মাসের মধ্যে বেশ কিছু কাজ রেল সেক্টরে, নৌ সেক্টরে এবং যোগাযোগ সেক্টরে আমরা চিহ্নিত করেছি, বাস্তবায়ন শুরু করতে চলেছি। তো 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ঈদের পরে সেই কর্মগুলি আমরা হাতে নিচ্ছি। যেমন ট্রেনের ক্ষেত্রে যদি বলেন, বেশ কিছু লোকোমোটিভ আমরা আনছি, আমরা কিছু কোচ আনছি, আমরা 2টি নতুন রুট চালু করছি। একটা হচ্ছে ঢাকা পাবনা, আরেকটা হচ্ছে ঢাকা খুলনা। এরকমভাবে কয়েকটা কোচ যুক্ত হবে, কয়েকটা ট্রেন লাইন যুক্ত হবে। আমরা যেটাকে বলা হয় ঢাকা নারায়ণগঞ্জ যে রুট আছে, এখান থেকে ঢাকা জয়দেবপুর ট্রেনের যে রুট আছে, টাঙ্গাইল পর্যন্ত ওটা বিস্তৃত করার চেষ্টা করছি। অর্থাৎ এই জায়গাগুলিতে একটা পরিবর্তন আমাদের আসছে। এই যে রুটগুলোর কথা বলছেন, একটু তাহলে আমি জানতে চাই, বিগত সরকারের সময় বেশ কিছু মেগা প্রকল্প নেওয়া হয়েছিল এই সড়ক পরিবহনকে ঘিরে। সেই মেগা প্রকল্পগুলো যাচাই বাছাই করে আপনাদের সময় এগিয়ে নিয়ে যাওয়া হবে কিনা, বা চলমান থাকবে বলে এই ধরনের কোনো পরিকল্পনা আপনারা এখন পর্যন্ত? না, অনেকগুলি মেগা প্রকল্প আমরা ইতিমধ্যে যাচাই বাছাই আমি করেছি। কয়েকটির প্রয়োজন আছে, কয়েকটি ব্যয়বহুল বেশি, আবার কয়েকটি আছে প্রয়োজন ছিল না, এরকম আছে। তো যেগুলির প্রয়োজন আছে সেগুলিতে আমরা কোনো কোনো জায়গায় প্রতিবন্ধকতা হচ্ছে, যে ব্যয়ে এখন করতে হচ্ছে। আপনি 5 বছর আগে প্রকল্প নেওয়া হয়েছে, কন্ট্রাক্ট শেষ হয়ে গিয়েছে, যে শর্তে লোন পাচ্ছিলাম বিদেশি সহায়তার, সেটারও ধরেন এখন আর ওই স্ল্যাবে থাকছে না। যার ফলে ওই প্রকল্পগুলি বাস্তবায়ন করবার জন্য তার ব্যয় অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আবার ইতিমধ্যে প্রকল্প যতটুকু শেষ হয়েছে সেটা যদি আমি এখন স্টপ করে দিই, তাহলে ওটাও এক বড় ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে। ব্যয় অনেকটা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। আবার বিদেশিরা যে শর্তে আমাদেরকে সহযোগিতা করতে চলেছিল, সেটা থেকে বেরিয়ে আসলে অন্য প্রজেক্টে আবার তাদের সহযোগিতা পাওয়া যাবে না, জাইকা অথবা এডিবি অথবা বিশ্ব ব্যাংকের। যার ফলে বেরিয়ে আসতেও যদি আপনি চান, তার কিন্তু একটা প্রক্রিয়া আছে, নাহলে অনেক ক্ষতি হয়ে যায়, লস হয়ে যায়। আমরা জনগণের স্বার্থ বিবেচনা করে, রাষ্ট্রের স্বার্থ বিবেচনা করে যেখানে থাকা দরকার সেখানে থাকতে চাইছি, যেখান থেকে বেরিয়ে আসার সুযোগ আছে সেখান থেকে বেরিয়ে আসতে চাইছি। আমার মনে হয় 1-1.5 মাসের মধ্যে এই মেগা প্রকল্পগুলিতে একটা সুস্পষ্ট চিত্র আপনাদেরকে দিতে পারবো যে কোনটা আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি আর কোনটা আমাদেরকে ড্রপ করতে মেগা প্রকল্পগুলোর অনেকগুলো প্রকল্প আমরা দেখেছি মাঝপথে এসে থেমে আছে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। সেই কারণে দেখা গেছে জনদুর্ভোগ অনেক বেশি হয়েছে। আপনি নিশ্চয়ই সড়কের অবস্থান দেখেছেন, সেখানে উড়াল সেতুগুলো কিংবা আসলে এক্সপ্রেসওয়ের কথা যদি আমি বলি, এই যে অর্ধেক পথে এসে থেমে থাকা কাজগুলো, সেগুলোর আসলে ভবিষ্যৎটা কি? না, সেগুলো আমরা করব। বেশ কিছু, যেমন ঢাকা সিলেট মহাসড়ক, এটা আমরা করছি, আমরা চালু করেছি। এবং এখনো পর্যন্ত ল্যান্ড রিকুইজিশনটা 840 একর হওয়া উচিত ছিল, আমরা মাত্র 230 একর হাতে পেয়েছি, এখনটা হয়নি। ওখানে ল্যান্ড অ্যাকুইজিশন করার ক্ষেত্রে আমাদের বেশ কিন্তু জটিলতা তৈরি হয়েছে। তো সেটা আমরা দ্রুততম সময়ের মধ্যে করে সিলেট সড়কটা আমরা করছি। আবার ধরেন আশুলিয়া এক্সপ্রেসওয়ে যেটা আছে, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রকল্প। ওই প্রকল্পের অগ্রগতি শেষের 3.5 বছরে যেটা ছিল ভালো ছিল, এবং যে কোম্পানিটা করছে আমার কাছে মনে হয়েছে যে না, তারা সঠিকভাবে এই প্রকল্পটা এগিয়ে নিতে সক্ষম আছে। কিছু ব্যয় বেড়েছে, আবার কিছু কাজও নতুন করে যুক্ত হয়েছে। এটা নিয়ে একটা বিচার বিশ্লেষণ হচ্ছে। নিশ্চয়ই আমরা 1.5 থেকে 2 মাসের মধ্যে একটা নতুন করে কিভাবে করা যায় তার সিদ্ধান্তে আসতে পারবে। আবার সেই সাথে তারেক রহমান বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, যে এই বিএনপি নতুন করে কোনো মেগা প্রকল্পে যাবে না। তার মানে কি আসলে নতুন কোনো মেগা প্রকল্পের এই মুহূর্তে আমাদের প্রয়োজন নেই? না, প্রয়োজন নেই আমি তা বলছি না। আবার যে মেগা প্রকল্পগুলি আপনি নিয়েছেন, সেগুলি যেগুলি রাখার প্রয়োজন আছে সেটা সমাপ্ত করাও তো দায়িত্ব আছে।
তো আপনি মেগা প্রকল্প নিবেন, টাইম মতো বাস্তবায়ন করতে পারবেন না, ব্যাংক ইন্টারেস্ট বাড়বে, দাতাদের মনে করেন যে অর্থনৈতিক চাপ আপনার উপর চলে আসবে, আমরা সেখানে যেতে চাচ্ছি না। এক কথায় জনগণের অর্থের অপচয় করতে চাইছি না। যে প্রকল্প থেকে দ্রুততম সময়ের মধ্যে জনগণ সুফল পাবে না, সেই প্রকল্প বিএনপি সরকারের কাছে অগ্রাধিকার পাবে না। আপনি আর্থিক অবস্থার কথা বলছিলেন, তো আপনি তো একটা লম্বা সময় আসলে নির্যাতিত হয়েছেন যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। এখন আপনি মন্ত্রী, আমি জানি না আসলে আপনার বাজারে যাওয়ার সুযোগ হয় কিনা। আপনি চাঁদাবাজির কথা বলছিলেন, বাংলাদেশে আমরা এরকমও নজির দেখেছি যে 40 টাকার পণ্যটা ঢাকার বাইরে থেকে ঢাকায় আসতে আসতে 3 গুণেরও বেশি দাম, 200 টাকা 250 টাকা পর্যন্ত হয়ে যায়। সেই জায়গাটিতে যখন আসলে ব্যবসায়ীদের সাথে কথা হয়, তারা সবসময় বলেন যে সড়কে যে চাঁদাবাজি হচ্ছে সেটিকে তারা দোষারোপ করেন। তাহলে তো চাঁদাবাজি হচ্ছে এবং সেটা নজির তো আছে। না, আপনি যদি ওইভাবে বলেন, আমি কিন্তু বলি, আমার মনে হয় যে আমার প্রশ্নের মানে উত্তরের ভুল ব্যাখ্যা হচ্ছে। আমি বলছি না যে চাঁদাবাজি নেই, আমি বলছি চাঁদাবাজি একটা ফৌজদারি অপরাধ। সেটি করার জন্য, দমন করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, আবার ধরেন যোগাযোগ মন্ত্রণালয়ে সবারই এটা দায়িত্ব আছে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এবং আমরা নিচ্ছি। কিন্তু চাঁদা যেটা মানে সমিতি তাদের প্রয়োজনে ব্যবহার করার জন্য একমত হয়ে তাদের উপার্জিত অর্থ তারা কালেক্ট করে তাদের প্রয়োজনে ব্যয় করছে, সেটাকে আমি চাঁদাবাজি বলতে চাইছি না। আমি বলতে চেয়েছি যে সেটারও একটা জবাবদিহিতা থাকা উচিত, শৃঙ্খলা থাকা উচিত। যদি আপনি চাঁদা নেন, আপনি প্রেস ক্লাবে যদি চাঁদা দিয়ে থাকেন, নিশ্চয়ই একটা রিসিট দিয়ে নিয়ে আসেন একটা টাইমে, সেটা তো আপনাকে প্রত্যেক মাসে মাসে দিতে হচ্ছে না। অথবা কেউ এসে রাস্তাঘাটে নানানভাবে দলীয় নেতা কর্মীদের নাম নিয়ে অনেকে চাঁদা দিচ্ছেন, তারাও এক ধরনের রিসিট দেওয়ার ব্যবস্থাও রাখেন, নানান রকম ব্যবস্থা। সেটা কোনো সুযোগ নেই, সেটা হতে দেওয়া হচ্ছে না, হতে দেওয়া হবে না। আমি আবারও বলছি, অনৈতিকভাবে আইনের ব্যত্যয় ঘটিয়ে কেউ কোনো সুবিধা নিতে পারবে না। আমরা সরকারে থাকতে তা পারবে না। আমরা এটা দমন করবই, আমরা এটাকে ধরেন নিশ্চিহ্ন করবই। আমি আপনাকে একটু যদি একটা উদাহরণ দেই, ঠিক এই নির্বাচনের আগে আমার সহকর্মীরা সেখানে গিয়েছেন এবং তারাও দেখেছেন যে শহীদ জিয়ার যে মাজার আছে সেখানে যাওয়ার জন্য এক ধরনের রিসিট ছাপানো হয়েছিল। আপনাদের নজরদারিতে কি এই ধরনের ঘটনাগুলো এসেছে কিনা? রিসিট ছাপাতে হয়েছিল অথবা রিসিট নেওয়া হতো, এটা আমার জানা নেই। আমি দেখিনি, পাইনি। তো এরকম আছে, অনেক কথা অনেকভাবে আসে, কিন্তু দেখবেন যে অনেক সময় গিয়ে তার ভিত্তিও খুব কম পাবেন।